পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। You are pregnant, Miss Esther. Congratulations. মিষ্টি একটা হাসি দিয়ে ডাক্তার কথাটি বলতে এলিজার হাসি মিলিয়ে গেল। খবরটা এলিজার জন্য মোটেও খুশির নয়। মলিন হেসে ডাক্তারের কাছ থেকে এলিজা বিদায় নিল। ক্যাবে ওঠার পর রাজ্যে যত চিন্তা নেমে এলো এলিজার মস্তিষ্কে। মনে মনে ভাবতে লাগলো, ইভান হয়তো বেবির কথা শুনলেই ডিভোর্স নাও দিতে পারে, কিন্তু যদি হিতে বিপরীত হয়, ইভান যদি অ্যাভয়েড করতে বলে। সব চিন্তা একপাশে রেখে এলিজা সিদ্ধান্ত নিল সে ইভানকে সব জানাবে। অ্যাপার্টমেন্টে ঢুকে সব অন্ধকার দেখে এলিজা নিজেই নিজের কাছে নালিশ করল। এখনো বাড়ি ফিরলো না? স্বভাববশত শরীরের শক্তভাবে জড়িয়ে যাওয়া জামাটা খুলে রেখে লাইট জ্বালানোর সাথে সাথে পরিচিত এক কণ্ঠস্বর বলে উঠল, ইউর হোম। উষ্ণতার ওঠানামার ঠিক কয়েক সেকেন্ড পরেই একজোড়া চোখ দৃষ্টি মেলল এলিজার উন্মুক্ত দেহে। ভরকে গিয়ে দু হাতে নিজের শরীর আচ্ছাদিত করার ব্যর্থ চেষ্টা চালালো এলিজা। হাতে থাকা স্ক্রিপ্ট নোট বিছানায় ফেলে ইভান এগিয়ে এলো এলিজার দিকে। আলতো হাতে এলিজার থুতনিতে হাত রেখে বলল, এলিজা, টাইম ইজ ওভার ডার্লিং। এসব করে কি বুঝতে চাচ্ছ? ওয়ান্ট সিরিয়াস মি? এলিজা ইতস্তত কঞ্চে বলল। আমি জানতাম না তুমি বাসায় এসেছো। ইচ্ছু হেসে ইভান কিছুটা সরে দাঁড়ায়, তারপর তাচ্ছিলেন নাই বলে, তোর কাম অন এলিজা, রাত 12টা বাজে। আমার মন বলছে তুমি সিরিয়াস করার ধান্দায় আছো। আর এত লেট কেন আজ? তড়িৎ গতিতে ইভানের কাছ থেকে ছিটকে বাঁধন মুক্ত হয় এলিজা। সরে আসে কয়েক কদম দূর। স্বাভাবিকভাবে ওয়ার্ড্রোব থেকে নিজের নাইট গাউন বের করে গায়ে জড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। ইভান আবারও তার আরামকে দাঁড়ায় বসে এলিজার উদ্দেশ্যেই বলল, এলিজা, আমাদের ডিভোর্স ডেট কনফার্ম হয়ে গেছে। 17 তারিখ কোর্টে যেতে হবে। ইভান, তোমাকে আমার কিছু বলার আছে। ইভান এলিজার কথা না শুনে উল্টো নিজের মতো করে বলে, আমারও বলার আছে। আমি আজকে অনেক খুশি একটা বিষয়। এলিজা গিয়ে ইভানের পাশের চেয়ারে বসে পড়ে। ইভান বলতে শুরু করে, আমার কথা আগে শোনো। রেচেল ফিরে এসছে ফ্রান্স থেকে, অ্যান্ড উই গট ব্যাক। কি সুন্দর টাইমিং, রাইট? মানে আমাদের কন্ট্রাক্ট শেষ হচ্ছে আর মাই ফার্স্ট লাভ, শি ইজ ব্যাক। বাহ, কংগ্রেস। হ্যাঁ, মাই লাকি। মলিন হেসে এলিজা বলে। ইয়েস। এবার ইভান এলিজাকে প্রশ্ন করে। তুমি কি বলতে চাইছিলে? এলিজা কথা ঘুরিয়ে বলে, তেমন কিছুই না, আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চাচ্ছি। ইভান। তাই নাকি? আমি হ্যাপি ফর ইউ, লেটস সেলিব্রেট। হ্যাঁ। ইভান এলিজার কোমর জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজতে নিলে এলিজা ধাক্কা দিয়ে ইভানকে সরিয়ে দিয়ে বলল, ইভান, ইউ শুড ডোন্ট ডু দিস স্টাফ। কিছুটা অবাক হয়ে ইভান এলিজাকে প্রশ্ন করে, এলিজা, তুমি ঠিক আছো? নো ওয়ে। ইভানকে তুমি মানা করছো, আবার বলছো তুমি ঠিক আছো? ইভান, আমরা ডিভোর্স নিচ্ছি। স্টিল ইউ আর লিগালি মাই ম্যারিড ওয়াইফ। ইউ লাভ সামওয়ান এলস। সেটা তো প্রথম থেকে। আমার আমার মুড নেই ইভান। ফাইন। ইভান এলিজাকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। এলিজার অস্বীকৃতি ইভানের হজম হচ্ছে না, মাথা চারা দিয়ে উঠছে, তার ইগোতে হার্ট হচ্ছে। যে এলিজা নিজেকে তার কাছে উজাড় করে দিতে বিন্দু মাত্র আপোষ করতো না, দুবার চিন্তা করতো না, সে এলিজা তাকে মানা করছে। ভাবতে ইভানের রাগ হচ্ছে। ছুটছে ফ্লাইওভারের উপরে, বারবার রাউন্ড দিচ্ছে। পুলিশের তৎপর না থাকা অনিমেষ অ্যাগ্রেসিভ ড্রাইভ করা যায় জায়গাটা সিটি আর কান্ট্রি সাইডকে কানেক্ট করে বিধায় সচরাচর তেমন একটা জমজমট না। তবে জায়গাটা গ্যাম্বলিং, কার রেসিং, শো কেস ফাইটিংয়ের জন্য বিগড়ে যাওয়া তরুণদের জন্য আকর্ষণীয়। আজ গ্যাম্বলিং না থাকলেও অ্যাগ্রেসিভভাবে রাউন্ড দিয়ে যাচ্ছে ওয়াইন কালারের একটা মার্সিডিজ বেঞ্জ। গাড়ির মালিক ইভানের দৃষ্টি সরল, তার অনুভূতি কি বোঝা মুশকিল। হঠাৎ কল আসাতে তার দৃষ্টি গিয়ে পড়ল গাড়ির অন স্ক্রিনে। কল রিসিভ করে বলল, কল করেছো কেন? তুমি ফিরবে না বাড়িতে? আমার কথা কিন্তু শেষ হয়নি ইভান। কি বলবে বলো। সামনাসামনি বলা দরকার। আসতে পারবো না আজ, সরি। ও, বলো। কথা শেষ হওয়ার আগে এলিজার বুঝতে বাকি রইল না তার অপর পাশ থেকে ফোন কেটে দেওয়া হয়েছে। একটা মন খারাপ হলো এলিজার। মনে মনে ভেবে বসলো ইভান হয়তো রেজালের কাছে গেছে। লাইট বন্ধ করে শুয়ে পড়ল সে।
বলা হলো না তার অনাগত সন্তানের কথা। সকাল সকাল ঘুম থেকে উঠে নীল রঙের একটা ড্রপ শোল্ডার মিডি ড্রেসে নিজেকে আবৃত করে নিল এলিজা। তার আজ ডিভোর্সের ডেট পড়েছে। হালকা সেজে শেষে ইভানকে বুঝতে দিতে চায় না এই কয়েকটা দিন তার কেমন দুর্বিষহ দিন কেটেছে। সেদিনের পর ইভান আর বাড়ি ফেরেনি। কল করলে কেবল কল কেন করেছে বাক্যটি ব্যতীত অন্য কোনো বাক্য এলিজার কর্ণগোচর হয় না, তাই সে আর কল করেনি তাকে। আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত এলিজার দৃষ্টি সরে এলো নোটিফিকেশনের শব্দ। ইভান মেসেজ করেছে। চ্যাট খুলতেই এলিজার বিষণ্ণ মন আরো বিষণ্ণতা ডুবে গেল। জলদি চলে আসবে কোর্টে, ডোন্ট বি লাইট। বের হচ্ছি। ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো এলিজা, এক হাতে বড় একটি লাগেজ, আরেক হাতে ফাইল আর হ্যান্ডব্যাগ নিয়ে। লিফটে ওঠার সময় তার উপরে ফ্ল্যাটের জোসেফিনা বলে উঠল, আরে এলিজা, ঘুরতে যাচ্ছ নাকি কোথাও? মুচকি হেসে এলিজা জবাব করে, ইয়েস মিসেস জাভির। ইভান কোথায়? ও তো শুটে গেছে, ওখান থেকেই জয়েন করবে। সেলিব্রিটিদের কত অ্যামেজিং লাইফ। তো যা বলেছেন। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে জোসেফিনা প্রশ্ন ছড়ে এলিজার তরে। এলিজা, ইউ হ্যাভ এগেইনড ওয়েট। তুমি প্রেগনেন্ট নাকি? জোসেফিনাকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ঘাবড়িয়ে যায় এলিজা। নিজেকে সামলে ভাঙা উত্তর দেয় সে, আরে তেমন কিছুই না, বাড়িতে বসে থাকতে থাকতে একটু ওয়েট গেইন করেছি। কথা বলতে বলতে লিফট গ্রাউন্ড ফ্লোরে চলে এলো। জোসেফিনার কাছে বিদায় নিয়ে এলিজা নিজের গাড়ির দিকে হাঁটা দিল। জোসেফিনাকে মিথ্যে বলে এলিজার মোটেও ভালো লাগছে না। জোসেফিনা একই সাথে এলিজার প্রতিবেশী এবং মেন্টর। বয়স্ক জোসেফিনা এক সময়কার টপনচ সিঙ্গার ছিলেন। তার কাছ থেকে এলিজার গান শেখা হয়েছে। জোসেফিনা ছোটবেলা থেকে এলিজাকে অনেক ভালোবেসেছে। নিজের সন্তান না থাকায় নিজের মেয়ের মতোই বড় করেছেন এলিজাকে। তাই একবার দেখে তিনি ধরতে পেরেছেন এলিজার ভেতরে বেড়ে উঠছে ছোট্ট আরেক প্রাণ। সন্তান জন্ম দিতে না পারলেও গর্ভে ধারণ তো ঠিকই করেছেন। হলপ করে তিনি বলতে পারবেন এলিজা প্রেগন্যান্ট। গাড়ি ড্রাইভ করে এলিজা কোর্ট হাউসে পৌঁছে দেখলো ইভান পৌঁছে গেছে। তার আগেই ইভানের পাশে দাঁড়িয়ে আছে সাদা রঙের ড্রপ শোল্ডার টি লেন্থ ড্রেস পরিহিত একজন রমণী। তাকে দেখে এলিজার বুঝতে বাকি রইল না এই সেই রেচালের গেট আপ দেখে এলিজা মনে মনে ফিরফিরে পড়ল। এত ডেসপারেট তুমি ইভান? আমাদের ডিভোর্সের দিনেই তোমার বিয়ে করতে হবে, এতটা জরুরি? কিভাবে তা গ্রেট ইভান লিয়াম, তোমার প্রথম ভালোবাসার কাছ থেকে কি তোমাকে আমি কেড়ে নিব ভাবছো? তার ছেলে হাসি হাসলো এলিজা। ভাবনার আদলে হঠাৎ ইভানের গলার আওয়াজে ধ্যান ভাঙলো এলিজার। ইভান তাকে মনে করিয়ে দেওয়ার ভঙ্গিতে পড়ল, চলো তবে, লয়ার ওয়েট করছে। এলিজা সম্মতি দিয়ে পড়ল, চলো। এলিজা ইভানের দিকে তাকালো না, তবে তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল ইভানও ওয়েডিং গেটআপে এসেছে। এদিকে এলিজা ইভানের দিকে না তাকানোতে ইভানের ইগো বরাবরের মতো হার্ট হলো। কে বলবে এই মেয়ে একসময় অপলক দৃষ্টিতে ইভানের দিকে নজরবন্দি করে রাখতো। ডিভোর্স প্রসেস শেষ করে লঞ্চে এসে সার্টিফিকেটের জন্য ওয়েট করার কোনো এক পর্যায়ে রেচাল গিয়ে এলিজার পাশে বসল। মোবাইল ব্যস্ত এলিজা রেচালের উপস্থিতি টের পেয়ে ফোন থেকে মাথা তুলে হালকা হেসে জিজ্ঞেস করল, কি ব্যাপার রেচল, হঠাৎ এখানে এসে বসলে? আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ এলিজা। আমি ভাবতে পারিনি তুমি এত সহজে ইভানকে ডিভোর্স দিতে রাজি হয়ে যাবে। ইট ওয়াজ টাইম টু এন্ড আওয়ার কন্ট্রাক্ট। ইয়া, বাট স্টিল। তোমরা আজকে বিয়ে করেছো? হ্যাঁ, রাতে। আমার ফ্যামিলিতে রুলস রাতে বিয়ে করার। তোমাকে দেখে নোবেল ফ্যামিলির মনে হয়েছিল আগেই। তুমি খেয়াল করেছো? আমিও নোবেল ফ্যামিলি থেকে। কখনো স্তরদের নাম শুনেছো? শুনবো না কেন? তারা অনেক পাওয়ারফুল একটা পরিবার। সোসাইটিতে সবসময় তারা চর্চায় থাকে। একটু থেমে রেচাল অবাক হয়ে এলিজার দিকে তাকিয়ে বলল, তুমি অ্যাস্থার ফ্যামিলি? রেচালের কথা শেষ হওয়ার পূর্বেই এলিজা বলে উঠল, কংগ্রেস ফর ইয়োর ওয়েডিং। থ্যাঙ্কস। তুমি কিন্তু থাকবে বিয়েতে? না, তা হবে না। আসলে আমার আর 2 ঘন্টা পরেই ফ্লাইট। ইউ আর লিভিং? আগে থেকেই প্ল্যান করা ছিল। ও। এলিজা আবারও রেচালকে জিজ্ঞেস করল, তোমার সারনেম?
রেচালও স্বাভাবিকভাবে উত্তর করলো। ইটস রুদ্রিগো। এলিজা ট্রু হেসে মনে মনে পিড়পিড় করে বলল। রুদ্রিগো, ইন্টারেস্টিং। ইভান এক দৃষ্টিতে ওদের দুজনকে দেখতে লাগলো। কেউ দেখে বলবে না এরা দুজনের অপোনেন্টেড। অ্যাটলিস্ট ইভানের কাছে ওরা অপোনেন্টেড। একজনকে আজ ইভান ছেড়ে দিচ্ছে, আরেকজনকে নিজের করে নিচ্ছে। তবে ইভান এখনও খানিকটা ডিস্টার্ব। 11 দিন পর ইভানের সাথে দেখা হওয়ার পরও একবারের জন্য এলিজা ইভানের দিকে তাকালো না। রেজাল্টকে নিয়ে জেলাস হলো না। কেন? এলিজা কি নতুন কারোর? ইভান আর ভাবতে পারলো না। এর মাঝে ডাক পড়লো তাদের ডিভোর্স সার্টিফিকেট কালেক্ট করার জন্য। এলিজা আর ইভান একসাথে অফিসে ঢুকলেও এলিজা তার দিকে তাকালো না, আর না তার সাথে কোনো কথা বলো। ব্যাপারটা এমন ঠেকলো যেন এলিজার উষ্ঠ ধরে কেউ কুলুপ এটি দিয়েছে, আর তার ঘাড় অসাড় হয়ে গেছে শুধুমাত্র ইভানের জন্য। কেননা এলিজা তার লয়ারের সাথে হেসে হেসে কথা বলছে, মাথা তুলে তাকাচ্ছে তার দিকে। ইভান হিংসাত্মক রূপ দমন করার চেষ্টায় তার হাত মুষ্টিবদ্ধ করে ফেললো। তার এখন আর কোনো অধিকার নেই এলিজার তার ব্যক্তিগত জীবনে মাথা ঘামানোর। সার্টিফিকেট হাতে নিয়ে ইভান এলিজার দিকে ফিরে মুচকি হেসে তার উদ্দেশ্যেই বলল, গুড লাক। ব্যাগের ভিতরে ফাইল রাখতে রাখতে এলিজা বলে, Same to you. Look at me. Mr. Liam, I don't look at other persons, man. Well, see ya. No, maybe you will depart. কোর্ট থেকে সরাসরি এয়ারপোর্টে রওনা হতে চাইলো এলিজা, ড্রাইভ করতে ইচ্ছে না করায়। অনেকক্ষণ আগে অ্যারনকে কল করেছিল এলিজা। অ্যারন আসার পরেই এলিজা হাঁপ ছেড়ে বলল, এতক্ষণ কি করছিলে? কানে হাত রেখে নাটকীয় ভঙ্গিতে অ্যারন বলে, সরি সিস, ক্রিস্টিনাকে স্কুলে ড্রপ করতে হয়েছে। মি দা এয়ারপোর্ট। আর হ্যাঁ, এখন থেকে আমার গাড়ি করেই ক্রিস্টিকে ড্রপ করো। তোমার গাড়ি আমাকে দিয়ে যাবে? নয়তো রাখবো কোথায়? এস্থার মেনশনে এখন কোনোভাবেই আমি ফিরে যাব না। ইটস ইয়োর চয়েস, আই উইল টেক গুড কেয়ার অফ হার। চলো এখন। চলো। এলিজা আর অ্যারনের কথোপকথন না শুনলেও দুজনকে কথা বলতে দেখে কিছুটা ঈর্ষান্বিত হলো একজোড়া চোখ। এলিজার পাশের পুরুষ দেখতে কেমন তা বোঝা না গেলেও এটুকু বোঝা গেল তারা অনেক ক্লোজ। নিজের ভাবনাতে কিছুটা অবাক হলো ইভান, নিজের মনে আওড়ালো। Am I jealous? ইভানের ভাবনার মাঝে রেচাল বলল, ইভান, আমরা আরও পরে এলেও পারতাম। মানে? মিস রদ্রিগো, I'm trying to get you. এখন এত ভালোবাসো আমাকে? সবসময় তোমাকেই ভালোবেসেছে। তোমার অবর্তমানে অন্য নারীকে নিজের করেছে তোমাকে ভুলতে, কিন্তু তাও পারিনি। এবার আর ছেড়ে যেও না, নয়তো আমার হিংস্রতা উপলব্ধি করতে হবে তোমার। অতীত সবসময় আফসোস, ঘৃণা, ভুল, জড়তা আর ভয়ে ঘেরা। ক্ষমা করে দাও আমাকে ইভান, আর ভয় দেখিও না। আমার কথা শুনে চলো, তুমি দুনিয়ার সবচেয়ে সুখী নারী হবে। রেচাল ইভানের হাত ধরে নরম সুরে বলে, আই লাভ ইউ ইভান। কিছুটা রাগান্বিত হয়ে রেচাল বলল, মানে কি? আমি কি তোমাকে প্রশ্ন করেছি? আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি মিস্টার ইভান লিয়াম। আলতো হেসে রেচালের মাথায় হাত রেখে ইভান বলে, আচ্ছা বাবা, আই লাভ ইউ টু। রেচাল এবার হেসে বলে, এবার ঠিক আছে। তোমাকে সারপ্রাইজ দেবে বলেছিলাম না? কিন্তু দাওনি। জ্যাক, নেনা ওরা সবে আসছে। রেচাল কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি? হ্যাঁ, আর রাতে ফ্যামিলি ডিনারের আয়োজন হচ্ছে, বন্ধুরাও থাকবে। কিন্তু তুমি তো বলেছিলে আজ শুধু আমরা রেজিস্ট্রি করব। সিদ্ধান্ত বদলেছি। রেচাল কিছুটা থেমে মলিন হেসে ইভানকে প্রশ্ন করে। এলিজার কারণে? ইভান থমকে যায়, কিন্তু পরক্ষণে আবার রেচালের গালে হাত রেখে বলে, তোমার জন্য। আর হ্যাঁ, আমরা পরের মাসে বিয়ে অ্যানাউন্স করবো, প্রিপেয়ার ফর ইট। রেচাল খুশিতে ইভানকে জড়িয়ে ধরলো। জ্যাক, নিনা আর বাকি সবাই ইভান আর ওর মিউচুয়াল ফ্রেন্ডস। কোর্টের ভিআইপি রুমে দুজনেই নিজের মতো করে সময় পার করতে লাগলো। যেহেতু ইভান অনেক বড়, ধনী আর পাওয়ারফুল ফ্যামিলি সদস্য, তাই কোর্ট হাউসে তার সময় কাটাতে বেশি বেগ পেতে হয় না। এলিজার ফ্লাইট টেক অফ করার পরই অ্যারন কাউকে কল করে বলল, হার ফ্লাইট জাস্ট টুক অফ। গট ইট। রাত 9টার আশেপাশে ইভান আর রেচালের বিয়ের সকল নিয়মকানুন শেষ হয়। ফ্যামিলি ডিনার শেষে সবাই বিদায় নিল নবদম্পতির কাছ থেকে।
গাড়িতে বসে ইভান রেজালকে কিছুটা ইতস্তত হয়ে বলল। We have to stay in a hotel. হোয়াই? কিছুটা আশ্চর্য হয়ে প্রশ্ন করলো রেজাল। মানে রেজাল কিছুটা রেগে গিয়ে বলল, ইভান, আই এম ফ্রম এ নোবেল ফ্যামিলি। আমি বিয়ের প্রথম রাত কখনোই হোটেলে কাটাবো না। টেক মি টু ইউর অ্যাপার্টমেন্ট। আচ্ছা, অ্যাজ ইউর উইশ। মনের মধ্যে জড়তা বোধ করলেও ইভান তার প্রিয়তমাকে সবসময় প্যাম্পার করার স্বভাব থাকা অ্যাপার্টমেন্টের দিকে গাড়ি ঘুরালো। আগে সবসময় রেজাল ছিল ইভানের ফার্স্ট প্রায়োরিটি। ড্রাইভ করতে করতে ভাবতে লাগলো এলিজার সাথে একই বাড়িতে সে তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে কীভাবে থাকবে। এলিজাকে কি মাস্টার বেডরুমে অপেক্ষমান অবস্থায় পাবে? এলিজা কি করছে এখন? রান্না করছে নাকি রেস্ট নিচ্ছে? ধ্যান ফিরতে নিজেকে কয়েক দফা গাড়ি দিল ইভান। রেজালকে পাশে রেখে কিভাবে সে তার কন্ট্রাক্ট এক্স ওয়াইফকে নিয়ে ভাবতে পারে। 15 মিনিটের মাথায় অ্যাপার্টমেন্টের নিচে গাড়ি পার্ক করে লিফটের 22 নম্বর বোতামে চাপে ইভান। ভোটের সময় নির্বাক ইভানকে দেখে কিছুটা রাগ হয়ে রেজাল বলে উঠে, তুমি কি কোনোভাবে বিয়েটা করে বিরক্ত? হকচকিয়ে উঠছে ইভান। তৎক্ষণাৎ জবাব দিল, না, তা কেন হবে? না, এমনি। 23 তলায় এসে লিফট থামলো। ইভান নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে হাঁটা দেয়। পেছনে সাবলীল ভাবে রেজাল তাকে অনুসরণ করে মেইন দরজায় পর্যন্ত আসে। কলিং বেল 7 থেকে 8 বার বাজানোর পরেও যখন কেউ দরজা খোলে না, কিছুটা ভাবান্তর হয় ইভান। সময় ব্যয় না করে নিজের কাছে তাকায়। চাবি দিয়ে ফ্ল্যাটে ঢোকে ইভান। এই সময় নিজের ফ্ল্যাট অন্ধকার আচ্ছন্ন থাকতে দেখে কিছুটা ভরকায় ইভান। আজকে তো এলিজার কোনো অডিশন নেই, অফিসও এই সময় খোলা থাকবে না, বা ওভারটাইম করলেও এতক্ষণ অবধি এলিজা বাইরে থাকবে না। খুব দরকার না হলে সন্ধ্যার মধ্যে এলিজা বাড়ি ফিরে। ফ্ল্যাটের সব লাইট জ্বালিয়ে এলিজাকে খুঁজতে লাগলো ইভান। ইভানের এরূপ হাল দেখে রেজাল বলে বসল, তুমি কি এলিজাকে খুঁজছো? হুম। তার দিকে না ঘুরে ছোট্ট করে জবাব দিল ইভান। ও তোমাকে বলেনি? ভাবলিসীন উল্টো প্রশ্ন করে সে। কি বলবে? ফ্রিকুচকে প্রশ্ন করে ইভান। দ্যাট শি ইজ লিভিং। এবারে কিছুটা অস্থির হয়ে ইভান প্রশ্ন করে। রেজাল মানে? কিছুটা বিরক্তি নিয়ে বলে, দুপুরের ফ্ল্যাটে ছিল, তুমি জানতে না? কিছুটা ক্ষোভ নিয়ে ইভান ভারী কণ্ঠে বলে, না, আমরা তো ইনভলভড না, তাই হয়তো বলেনি। তাদের ভেতরে কোনো সম্পর্কই নেই শুনে কিছুটা খুশি হয়ে তাচ্ছিল্য করে বলল, তাও বলা উচিত ছিল। বাদ দাও, আমার না অনেক ঘুম পাচ্ছে। চলো ফ্রেশ হয়ে ঘুমোতে চাই। ওকে, আমি একে শাওয়ার নিয়ে আসি। যাও। রেজাল গোসলে গেলে ইভান তন্ন তন্ন করে খুঁজে থাকে এলিজাকে। কেন যেন তার মন মানছে না যে এলিজা না বলে চলে গেছে। ইভান ভীষণ অবাক হয় সে যে বুঝতে পারে যে এলিজার কোনো চিহ্ন এই ফ্ল্যাটে অবশিষ্ট নেই। একটা সুতা অবধি রেখে যায়নি এলিজা। শখ করে দেয়ালে যে ওয়াল হ্যাঙ্গার ঝুলিয়েছে রেখেছিল সেইগুলোও নেই। কোথায় গেল এলিজা? পরের দিন সকালবেলা কিছু ইভান ওঠো। আর একটু ঘুমোতে দাও এলিসা, সবসময় আমাকে ডিস্টার্ব করো তুমি। ঈর্ষা আর কষ্ট নিয়ে রেজাল উত্তর করে, ইভান, আমি রেজাল, আমি ডিস্টার্ব করতে আসিনি তোমাকে। রেজালের গলার আওয়াজে ইভানের মস্তিষ্ক সচল হয়ে উঠে দ্রুত শোয়া থেকে উঠে কথা ঘোরানোর চেষ্টায় চালায় সে। আই এম সরি মিস রদ্রিগো, আসলে এলিসা প্রতিদিন সকালে সে আমাকে ডিস্টার্ব করতো। মিস রদ্রিগো? ইভানের কথা কানে না নিয়েই ইভানের সম্বোধনের ত্রুটি ধরে রেজাল। সরি মিসেস লিয়াম। একসাথে ঘুমানোর ব্যাপারটা ইভান রেজালকে জানাতে চায় না, তাই মিথ্যার আশ্রয় নিল সে। ইভান আড়মোড়া ভেঙে উঠে রেজালকে জিজ্ঞেস করল, ব্রেকফাস্ট রেডি? মানে? আই অ্যান্ড কুক ইভান। ফ্রান্সে থাকাকালীন আপনি খাওয়া দাওয়া কীভাবে করেছেন ম্যাডাম? ওখানে আমার রুমমেট রান্না করতো। ইভান হালকা হেসে দুষ্টুমি সুরে রেজালের চুলে পেঁচাতে পেঁচাতে বলে, তবে তো রুমমেটকে বিয়ে করতে হচ্ছে দেখছি। ইউ কান্ট। ওয়াই? ও ছেলে। ইভান হালকা একটা ধাক্কা খেলো। কিছুক্ষণ চুপ থেকে উঠে ফ্রেশ হয়ে এলো সে। মলিন হেসে বলল, এখানে একটা শপ আছে, বেশ ভালো সয় মিল পাওয়া যায়, আমি কিনে নিয়ে আসছি। আমি সয় মিল্ক খাই না, আমার জন্য একটা কফি এনো। ইভান ছোট্ট করে উত্তর করে। ওকে। মনে মনে চিন্তা করে এলিজাও সয় মিল্ক পছন্দ করতো না, কিন্তু ইভান জোর করে ওকে খেতে বাধ্য করত। প্রথম কয়েকদিন মানা করলো ইভানের খুশির জন্য, কষ্ট করে হলেও এলিজা নিজেকে মানিয়ে নিয়েছিল। কিন্তু রেজালকে কি ইভান জোর করতে পারবে?
হয়তো না। গ্রে রঙের টি শার্ট আর ব্ল্যাক কালারের ট্রাউজার পরে ইভান বেরিয়ে গেল। অন্য সময় ইভানকে চার্মিং লাগলেও আজ কেমন যেন বিধ্বস্ত লাগছে। লিফটে ঢুকে দেয়ালে হেলান দিতে পরিচিত কণ্ঠ স্বরে পাশ ফিরে চাইলো ইভান। মুচকি হেসে বলল, মিসেস জাভের, গুড মর্নিং। গুড মর্নিং ইভান, তুমি ঘুরতে যাওনি? ঘুরতে? এলিজা কালকে বলল। ইভান বুঝতে পারে যে এলিজা মিথ্যে বলেছে জোসেফিনার কাছে, তাই সেও কথায় সায় দিয়ে বলল, আমি কয়েকদিন পরে যাব। ও আচ্ছা, তা ইভান, এলিজার এই সময় একা ট্রাভেল করা উচিত না। ইভান সন্দেহসূচক দৃষ্টিতে তাকালো। জোসেফিনা হেসে বলল, ইউ সিলি ইয়াংস্টার্স, তোমরা কি ভাবছো আমি বুঝিনি? আমি ভালোই বুঝতে পেরেছি এলিজা প্রেগনেন্ট, সো ড্রপ দ্য অ্যাক্ট। ইভান তড়িৎ গতিতে জোসেফিনার দিকে তাকাতে সে মুচকি হাসল। ইভানের মনে হচ্ছিল তার পায়ের তলার মাটি সরে গেছে। গ্রাউন্ড ফ্লোরে লিফট এসে ওপেন হতে এলোমেলো পায়ে ইভান রাস্তার দিকে পা বাড়ালো। মনে মনে আওড়ালো, হাউ কুড দিস বে? ও আমাকে বললো না কেন? আর বেবি নিয়ে কেন ডিভোর্স নিল? ইভানের চিন্তা ভাবনার মাঝে রেচাল কল দিলে তার দৃষ্টি আপ্লুত হয় ফোনের ওয়ালপেপারে। কল রিসিভ করতে অপর পাশ থেকে রেচাল বলে, কাম হোম ফার্স্ট। কেন? বাবা কল করেছে। সো আমরা আজকে আমাদের বাসায় যাচ্ছি অ্যান্ড ইউ উইল ডাউন ইন রুদ্রিগোস। ওকে, কামিং। জলদি এসো। ইভান সয়মেল কিনে বাসায় ফিরে এলো। ভুলে গেল রেচালের কফির কথা। সময়টা যেহেতু জুনের মাঝামাঝি, ভ্যানকুভার আচ্ছন্ন বসন্তের ছোঁয়ায়। এলিজার ঘুম ভাঙলো কিছুটা উষ্ণতার মাঝে। ঘুম থেকে উঠতেই সে শাওয়ার নিতে গেল। মিনিট 20 পর সে গোসল শেষে নিজেকে সাজিয়ে তুলল এলিজা। আজকাল সাজতে ভালো লাগে তার, সাজলে মন ভালো থাকে। কিছু সময় বাদে কিচেনে নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে কল করলো অ্যারনকে। কল তুলেই অপর পাশ থেকে অ্যারন বলল, গুড মর্নিং প্রিন্সেস। এখানে তো বিকেল বেলা, মর্নিং বলছো যে? বিকেল তো এখানে, তোমার ওখানে তো সকাল। গুড থিঙ্কিং। কি করছো? উঠলাম মাত্র। ও, সব ঠিক আছে? হুম মেডিসিন নিয়েছো? নিয়েছি। নিজের খেয়াল রাখবে, বুঝলে? জড়তা ভেঙে এলিজা অ্যারনকে জিজ্ঞেস করলো, কিছুটা এখানে তোমার পরিচিত কেউ আছে লুসিনা বাদে? আমার ভাই আছে, কিন্তু কেন? মে আই মিট হিম? থেমে অ্যারন বলল, শিওর, হোয়াই নট? তার পারমিশন নাও আগে। অপর পাশে থাকা অ্যারনের মুখের হাসি চওড়া হলো। বিড়বিড় করে বলে উঠল, হি ইজ ট্রাইং টু সি ইউ। আর তুমি বলছো পারমিশনের কথা? অ্যারনের কথা বুঝতে না পারে এলিজা বলল, বুঝিনি কি বলে। ডোন্ট ওয়ারি, আমি আগেই ওকে তোমার কথা বলেছিলাম। ইউ জাস্ট কল হিম, আই টেক্সটিং হিজ নাম্বার। ওকে, থ্যাঙ্কস অ্যারন। হাই, আমি এলিজাবেথ এস্তার। অ্যারন কি আপনাকে আমার কথা বলেছিল? মেসেজ সেন্ড করে এলিজা ফোন রেখে বারান্দায় যায়। অ্যারনের দেওয়া নম্বরে অনেক সংকোচ কাটিয়ে সে মেসেজ তো করলো, কিন্তু অপর পক্ষের মানুষটা নিশ্চয়ই সাথে সাথে উত্তর করবে না। নিজের ভাবনায় ফলস্বরূপ সে কিছুটা সময় একা কাটানোর সিদ্ধান্ত নেয় সে। তবে তার চিন্তার মাঝে নোটিফিকেশনের শব্দ তার ভাবনা ছেদ করে মস্তিষ্কে পৌঁছায়। এগিয়ে গিয়ে বিছানার পাশে রাখা ছোট্ট স্পেয়ার টেবিল থেকে ফোন তুলে তাকায় সে। তার চিন্তাকে ভুল প্রমাণ করে অপর পাশ থেকে মেসেজে রিপ্লাই এসেছে, Yes, he told me about you. Why do you need me? চকিত নয়নে কিছুক্ষণ মেসেজের দিকে তাকিয়ে রইল এলিজা। ইউজার নেমটা খুব চেনা চেনা মনে হচ্ছে তার কাছে। ধ্যান ভাঙতে সে উত্তর করলো, যদি কিছু মনে না করেন আমরা দেখা করতে পারি? অপর পাশের ব্যক্তির মুখে চমৎকার একটি হাসি ফুটে উঠল, কিন্তু সে এলিজার প্রশ্নের উত্তর করলো না। ফোন রেখে চোখ মেলল তার মনিটরের স্ক্রিনে। ইচ্ছে হেসে মনোযোগী হলো কোড প্রোগ্রামিং করায়। অপরদিকে অ্যাশারের উত্তর না পাওয়ায় খানিকটা লজ্জাবোধ করলো এলিজা। স্বেচ্ছায় সে কখনোই কারোর সাথে আগ বাড়িয়ে কথা বলে না, তবে এখন অবস্থা ভিন্ন। এলিজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কিচেনে গিয়ে নিজের জন্য 1 কাপ কফি বানালো সে। পরক্ষণই ডাক্তারের দেওয়া নির্দেশ মনে পড়তে কটেজের নিচতলায় থাকা অ্যাড্রিয়ানের ঘরের দিকে এগিয়ে গেল। কলিং বেল বাজতেই অ্যাড্রিয়ানের প্রেমিকা লুসিনা মার্চেন্ট বিস্তর হেসে বলা, এলিজা, তুমি এখন এখানে?
আসলে কফি বানিয়েছিলাম, এই সময় কফি খেতে ডক্টর বারণ করেছে, তাই ভাবলাম আলবার্টকে দিয়ে যাই। অ্যাড্রিয়ান তো বাড়িতে নেই, তবে তুমি বললে কফিটা আমি নেই। শিওর। একগাল হাসে এলিজা। এলিজার অমায়িক হাসি দৃষ্টি কেড়ে নেয় লুসিনার। এলিজা মুখপানে চেয়ে লুসিনার মনে প্রশ্ন জাগে, কিভাবে এমন একটা সুন্দর অমায়িক মেয়েকে তার স্বামী ডিভোর্স দিতে পারে, তাও এই অবস্থায়? এলিজা যে কটেজে থাকে সেটা অ্যারনই ঠিক করে দিয়েছিল। লুসিনা অ্যারনের ক্লাসমেট ছিল, সেই সুবাদেই লুসিনা এলিজাকে অনেকটাই আপন করে নিয়েছে। এলিজার ব্যাপারে সব কিছুই অ্যারনই খুলে বলেছে ওদের কাছে। লুসিনা খানিকটা চুপচাপ ঘরে চিমচাম অবস্থায় থাকতে তার ভালো লাগে। 24 বছর বয়সী লুসিনা তার বয়সী অন্য নারীদের রমণীদের থেকে সম্পূর্ণ আলাদা। লুসিনার মা এশিয়ান হওয়ায় তার স্বভাব অনেকটাই ঘরোয়া নারীদের মতন। লুসিনাকে এভাবে চেয়ে থাকতে দেখে এলিজা বিব্রত হয়। কিছু জড়তা নিয়ে সেই লুসিনাকে ডাকে, লুসি, এনিথিং রং? তোমাকে দেখে একটা কথা মাথায় আসলো। মাথা নেড়ে না সুযোগ উত্তর করে লুসিনা। কি কথা? তুমি আমার যে বড় কিভাবে বলি? কিছুটা হেসে এলিজা বলে, বলে ফেলো, আমি কিছু মনে করব না। অ্যারন তো আমাকে বকাও দেয়। তোমাকে ইভান কিভাবে ছাড়তে পারলো আমার ভাবতেই অবাক লাগে। রেচেল মেয়েটা কি তোমার চেয়েও সুন্দরী? কয়েক সেকেন্ড থেমে কিছুটা রাগান্বিত গলায় লুসিনা বলে উঠছে, আই ব্যাড শি ইজ নট। এলিজার মুখের হাসি উপে গেল। ভারী গলায় শিব বলল, যেখানে ভালোবাসা নেই সেখানে কিছু থাকে না, আর পাওয়ার আশা করাটাও বোকামি। এলিজার মন খারাপ হয়ে যায়। লুসিনা চট জলদি এলিজাকে প্যাম্পার করতে লাগলো। সে এলিজার হাত ধরে বসার ঘরে নিয়ে গেল। সবভাবে চেষ্টা চালাতে লাগলো তার মন ভালো করার। কিছু সময় বাদে এলিজা বিদায় নিল লুসিনার কাছ থেকে। নিজের রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। সে ভাবতে লাগলো 2 বছর আগের কথা, যেদিন প্রথম সে ইভানকে নিজের অনুভূতির কথা জানিয়েছিল। বৃষ্টির রেশ থামার বিন্দুমাত্র আশা নেই। তিমিরের রাতের মতন ঘন হতেই আছে। কদম আর্ত পায়ে এলিজা পাগলের মতো দৌড়াচ্ছে। ইভানের বাবার সাথে কথা শেষ করে এক মুহূর্তের জন্য দাঁড়ায়নি সে। আজকে ইভানের কাছে সময় মতো না পৌঁছালে সব শেষ হয়ে যাবে। তার পা খানিকটা কেটে গেছে, খালি পায়ে সে ছুটছে। একটা সময় পরে বিশাল সেই বাড়িতে পা রাখলো এলিজা। ছুটে গেল বাড়ির ছাদে, গিয়ে আবিষ্কার করলো মদ্যপ ইভানকে। ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলো সে। কাঁদতে কাঁদতে বলল, ইভান, এমন কেন করছো? এলিজা? হ্যাঁ ইভান, আমি। এলিজার কোমর জড়িয়ে ধরে ইভান কিছুটা বাচ্চাদের ন্যায় কেঁদে উঠে বলল, এলিজার রিচি? রেচাল বা রিচি নামের অজ্ঞাত ব্যক্তির কোনো হদিস না জানা সত্ত্বেও ইভানকে শান্ত করতে সে বলে, আমি জানি ইভান, কিন্তু তুমি মেসেজে এগুলো কি লিখছো? সুইসাইড কেন করবে? তুমি পাগল হয়ে গেছো? কেউ আমাকে পছন্দ করে না, কেউ ভালোবাসে না আমায়, না পরিবার, না আর শখের নারী। এলিজা নিজের আড়ষ্টতা ভেঙে কম্পনরত গলায় বলে, আমি তো তোমায় ভালোবাসি। চোখ তুলে ইভান তাকা এলিজার দিকে। এলিজার গালে তর্জনী দিয়ে ছুঁয়ে প্রশ্ন করে, Will you marry me? অতীতের বিষাক্ত স্মৃতি থেকে বেরিয়ে আসতে তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। রাত 2:38। অপর হ্যালো, Hi, is it Mr. Miller speaking? আপনি? আমি মিস্টার ইভান লিয়াম। মিস্টার মিলার, অপর পাশ থেকে ফোন কেটে যেতে ইভান তার উপচে পড়া ক্রোধ নিবারণ করতে ব্যর্থ হয়ে হাতে থাকা মুঠোফোনটি ছুঁড়ে মারে ফ্লোরে। মুহূর্তেই তা ভেঙে চুরমার হয়ে যায়। অনেকক্ষণ ধরে ইভানের গতিবিধি দেখছিল রেজাল, তবে শেষ পর্যন্ত ইভানের অ্যাগ্রেসিভ দেখে কিছুটা রাগ হলো তার। সে ইভানকে কিছুটা থমকে উঠে বলল, আর ইউ ক্রেজি ইভান? এত রাতে একজনকে কল করলে সে মুখের উপর ফোন তো কাটবেই, আর সবারই তো প্রাইভেট টাইম থাকতে পারে, তাই না? প্রচণ্ড রাগে ব্ল্যাঙ্কেটের কোনা খামচে ধরল ইভান। বলল, তুমি ওর ব্যাপারে কিছু জানো না। ওকে কেবল মাঝরাতে পাওয়া যায়, অন্য সময় ব্যস্ত থাকে। যতদূর জানি রাতেও ফ্রি থাকে। কত কষ্ট করে নাম্বার জোগাড় করেছিলাম, সবটা ভেস্তে গেল। রেজাল কিছুটা সময় চুপ থেকে তার ছেলের ন্যায় হেসে ইভানকে পিঞ্চ মেরে বলে উঠল, দ্য গ্রেট নীলামস, যারা চাইলে বাঘি মুষে এক ঘাটে জল খাওয়াতে পারে, তাদেরই উত্তরাধিকারীর এই দশা। ক্রোধে ফেটে পড়ল ইভান। গলা চেপে ধরল রেজালের, চিৎকার করে বলল, বেশ, যা জানো না তা নিয়ে কথা বলো না। আই ডোন্ট লাইক ইট।
বেলা করেই ঘুম ভাঙল এলিজার। রাতে কিছু খাওয়া হয়নি তার। গভীর ঘুমে বিভোর ছিল সে। ফোন হাতে নিয়ে ভ্যাবাচাকা খেল এলিজা। অপর পাশ থেকে মাঝরাতে অল্প কিছু খুব শব্দ প্রয়োগে কয়েকটি রিপ্লাই এসেছে। শিওর, গেট রেডি অ্যাট মর্নিং, আই উইল পিক ইউ, সেন্ড মি ইয়োর লোকেশন। এলিজা কিছুটা অবাক হলো আশারের এই ব্যবহারে। বিড়বিড় করে বলল, অর্ডার করছে নাকি লোকটা? আজব তো। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিল সে। রুমে এসে রেডি হয়ে নিল কিছু সময়ের ব্যবধানে। মিনিট 30 আগে সে আরনের ভাইকে সময় করে লোকেশন বলে দিয়েছে। দরজা খুলে বের হতে যাবে, ঠিক সেই সময় নিজের সম্মুখে কারো উপস্থিতি টের পেয়ে এলিজা চোখ তুলে তাকায়। কালো রঙের মোক নেক টপ আর কালো প্যান্টের কম্বিনেশনে এই হালকা ছাই রঙের চুলের অধিকারী ব্যক্তিকে আকর্ষণীয় করে তুলেছে। হঠাৎ এলিজা সজোরে জড়িয়ে ধরে সামনে থাকা লোকটিকে। এলিজার আকস্মিক কাজের চমকায় লোকটি। প্রিয়গাঢ়ভাবে জড়িয়ে ধরে বাঁধন আরো শক্ত করার প্রয়াস চালায় এলিজা। কম্পিত গলায় তার উষ্ঠ একটা শব্দ উচ্চারণেই সক্ষম হয়। অ্যাশ, কেটে যায় কিছু প্রহর। হুঁশ ফিরতেই ধীরে ধীরে বাঁধন হালকা হয় এলিজার। লোকটি কাঠের পুতুলের মতো ঠিক একই অবস্থায় দাঁড়িয়ে আছে। এলিজা সম্পূর্ণ বাঁধন মুক্ত করার পূর্বে লোকটি হ্যাচকাটানে তার বক্ষে পুনরায় জায়গা পায়। এলিজার ছোট্ট কোমল দেহ হালকা ঝুঁকে এলিজার কানে ফিসফিসিয়ে বলল, স্টে ফর এ লিটল বিট, এলিজাবেথ। অ্যাড্রিয়ান, দোতলায় কেউ এসেছে, নিশ্চয়ই ওই বদমাশ ইভান। আজকে আমি ওকে মেরেই ফেলবো। হন্তদন্ত হয়ে ছুটে এলো লুসিনা। ছাঞ্জা গলায় অ্যাড্রিয়ান তাকে প্রশ্ন করল, তুমি দেখেছো ইভানকে আসতে? না, দেখিনি, কিন্তু লুসিনাকে থামিয়ে সে কফি মেকারে কফি বানাতে দিয়ে ঘুরে হেলান দিয়ে টেবিল বুকের উপর হাত ভাঁজ করে পড়ল, লুসি, কাম ডাউন, লেটস গো চেক অন হার। সিঁড়ি বেয়ে দুজনে উপরে উঠতে চোখের সামনে ভেসে উঠল আলিঙ্গনরত দুজন মানুষকে। অ্যাড্রিয়ান হালকা কেসে উঠল। দুজনেই দুজনের বাঁধন থেকে মুক্ত হয়। মিষ্টি এসে এলিজা এগিয়ে যায় লুসিনার কাছে। তার হাত ধরে নিয়ে আসে অ্যাশারের সামনে। লুসিনা আর অ্যাড্রিয়ানের সাথে পরিচয় করিয়ে দেয় অ্যাশারের। সারনেম না বলে অ্যাশারের দিকে তাকায় এলিজা। অ্যাশার অ্যাড্রিয়ানের সামনে হাত বাড়িয়ে দিয়ে বলে, অ্যাশার মিলার। অ্যাড্রিয়ান হাত মেলানোর পরপরই এলিজা বলতে শুরু করলো। কথাগুলো এক নিঃশ্বাসে বলে মুচকি হেসে আবারও অ্যাশারের দিকে তাকালো সে। অ্যাশার নির্লিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। এলিজার দৃষ্টিতে তার দৃষ্টি পড়ল। ছায় চেয়ে থাকে এলিজার দিকে। অ্যাশার এমন ভাবলেশীন চাউনি দেখে নিজের নজর সরিয়ে নিল এলিজা। কুশলাদি বিনিময় করে লুসিনা আর অ্যাড্রিয়ান বিদায় নিতেই এলিজা অ্যাশারকে প্রশ্ন করল, অ্যাশ, তুমি অ্যারনের ভাই, মিলার ফ্যামিলির। এলিজাবেথ, আমি কখনোই নিজের মাইটিনেস কাউকে দেখাতে পছন্দ করতাম না, তাই তোমাকেও কখনো বলা হয়নি, আর না তুমি কখনো জানতে চেয়েছো। আমাদের সম্পর্ক ডেস্ক অবধি সীমাবদ্ধ ছিল, তুমি রেখেছিলে সীমাবদ্ধ। ডোন্ট ব্লেম মি। এলিজাকে কিছু বলার সুযোগ না দিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো অনর্গল বলল অ্যাশার। সকাল থেকে কয়েক দফা কাউকে কল করে যাচ্ছে ইভান। এবারের মতন ফ্যাশন উইকে তার ইনভেস্ট লাগবেই। সকাল গড়িয়ে দুপুরের বেলা ইভানের কাঙ্ক্ষিত ব্যক্তি কল উঠালো। ইভান প্রথমেই বলে উঠল, মিস্টার মিলার, ডোন্ট কাট দ্য কল প্লিজ। কি বলতে চাচ্ছেন বলুন, আমার সময় নেই বেশি। আসলে ইভান কথা বলতে শুরু করবে এমন সময় এক নারী কণ্ঠ সে কিছুটা বিচলিত হলো। অ্যাশার বিনয় ভঙ্গিতে বলল, এক্সকিউজ মি, ফরবিট। ইভান সায় জানালো। ইটস ওকে। ইভান সায় দিয়ে জানালো, কিছু সময় আগে সকালে ব্রেকফাস্ট করে এসে এলিজা অ্যাশারকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করতে সে সহসে রাজি হয়ে গেল। সকাল থেকে দুজনেই কিছু একটা বিষয় আলোচনা চালিয়ে গেল। দুপুর হতে এলিজা রান্না করার জন্য কিচেনে যায়। অ্যাশারও তাকে সাহায্য করে। অ্যাশারের ফোন আসতেই দেখে সে রান্নাঘর থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দেয়। কথা বলার মাঝে এলিজা কিচেন থেকে এসে অ্যাশারকে উদ্দেশ্য করে বলল, অ্যাশ, রান্না শেষ করে ফেলেছি, খাবে চলো। এলিজাবেথ, কাম হিয়ার টু মি। এলিজা এগিয়ে গেল। অ্যাশার কিছুটা উঠে বসে বলতে থাকে,
রেস্ট ফর এ হোয়াইল। টায়ার্ড লাগছে তোমাকে? আগে খেয়ে নিই, চলো। কলে আছি এখন, একটু পরে খাই। আচ্ছা। কলের অপর পাশে থাকা ব্যক্তি কিঞ্চিত ঈর্ষান্বিত হয়, নিজের হাত মুষ্টিবদ্ধ করে আছে। সে স্পষ্ট এলিজার গলা শুনতে পেয়েছে। এছাড়া অ্যাশারও তাকে এলিজাবেথ বলেই সম্বোধন করেছে। অ্যাশারের বদমেজাজ সম্পর্কে সবারই বেশ ভালো অভিজ্ঞতা আছে, কিন্তু এই নারীর বিপরীতে অ্যাশার আকুতি করে কথা বলছে ভাবতে হিংসাত্মক চোখে মোবাইলের স্ক্রিনে তাকাছে। প্রতিটি পুরুষই নিজের ব্যক্তিগত নারীর কাছে নত থাকে। নিশ্চয়ই অ্যাশারও তার নারীর প্রতি বিনয়ী আর নম্র। ইভানের মনে তোলপাড় শুরু হয়েছে। সেই সাথে গতরাতের রেচালের বলা কথাটা বজ্রপাতের ন্যায় তার কানে বাজছে। সবারই তো প্রাইভেট টাইম থাকতে পারি। ইভানের ভাবনার মাঝে ছেদ করে অ্যাশার বলল, আপনি কি বলতে চাইছিলেন বলুন, আমাকে যেতে হবে। ইভান নিজেকে শান্ত করে উত্তর করে, তাহলে রাতে কথা বলি। ঠিক আছে, তবে সন্ধ্যার পর কল করবেন, রাতে ব্যস্ত থাকবো। আপনি তো রাতেই ফ্রি থাকেন যতদূর জানি। তখন ব্যস্ত থাকার কারণ ছিল না, এখন আছে। মিস্টার লিয়াম, আমাকে কেউ প্রশ্ন করবে ব্যাপারটা আমার পছন্দ না। অ্যাশারের এই কথা ছিল ইভানের মনে জ্বলতে থাকা আগুনে ঘি ঢালার মতন, যা ছিল অ্যাশারের চিন্তা শক্তির বাইরে। কেটে গেছে বেশ কয়েকদিন। গ্রীষ্মের আমেজ নিজেকে নতুন রূপে সাজাতে শুরু করেছে প্রকৃতি। এলিজা তার বেডরুমের সাথে সংযুক্ত বারান্দা বসে মুভি দেখছে। কোনো এক অসঙ্গত কারণে আজ তার মন ভালো লাগছে না, হয়তো মুড সুইং। হঠাৎ তার ফোন বেজে উঠতেই বিরক্তি নিয়ে কল তুলো এলিজা। অপর পাশে থেকে অনেকটা চিৎকার করে কেউ বলে উঠল, ফিরে এসেছি। ইয়েস। আস্তে আরুন, আমার কান ঝালাপালা করে দিচ্ছ। সরি, এক্সাইটেড ছিলাম সিস। লস অ্যাঞ্জেলসে ফিরে এসছো? জাস্ট ল্যান্ডেড। লন্ডনে কেন গিয়েছিলে? আর আমি যাওয়ার পরপরই কেন? এক্সিবিশন ছিল। কিছু বলার নেই আর, প্রফেশনটাই চুজ করেছো এমন। বাই দ্য ওয়ে, তুমি না এন্টারটেইনমেন্ট রিপোর্ট রিপ্রেজেন্টেটিভ ছিলে? হঠাৎ হঠাৎ এক্সিবিশনে কেন? কেন তুমি জানো না? তোমার গ্রেট এক্স হাজব্যান্ড সুপারস্টার মিস্টার ইভান লিয়ামের স্ত্রী মিসেস রেচাল রদ্রিগো লিয়াম একজন আর্টিস্ট। তোমার নাটকীয় কথাবার্তা আমার মোটেও পছন্দ না অ্যারন। তোমাকে রাগাতে আমার ভালো লাগে সিস। তো মিস রদ্রিগো তো লস অ্যাঞ্জেলসে, তুমি লন্ডন কেন গিয়েছিলে? ও, বাবার কি খবর? মিস্টার অ্যান্থার অনেক বড় একটা ডিল ফাইনালাইজ করেছে, আর যতদূর বাবা বলল উইলিয়াম তোমার হয়ে ডিল সামলাচ্ছে। তোমার কাজিনরাও নাকি বেশ হিমশিম খাচ্ছে। আমাদের অ্যান্টিক বিজনেসের পার্টনারশিপটা আসলেই বেস্ট আইডিয়া ছিল সিস। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে। শীঘ্রই কোথায়? 2 বছর। 2 বছরের জন্য ডিল হয়েছে সব? হ্যাঁ, বললাম না বড় একটা ডিল। দেখে রেখো। শিওর, কিন্তু সিস আঙ্কেল কিন্তু তোমাকে খুঁজছে। চিন্তা করো না, আমাকে ধরা মুশকিল। কথার মাঝে এই কলিং বেলের আওয়াজে এলিজা ঘাড় কাত করে দরজার দিকে তাকালো। অ্যারনের কাছে বিদায় নিয়ে দরজার দিকে পা বাড়ালো এলিজা। দরজা খোলার সাথে সাথে দুজন অপরিচিত ব্যক্তির অবয়ব দেখলো এলিজা। কোমল স্বরে জিজ্ঞেস করল, কিছু? কাকে চাচ্ছেন? ইভান, লিয়ামের এক্স ওয়াইফ। তা বিচলিত হয়ে ছোট্ট করে এলিজা জবাব দিল, জি। লোক দুটো নিজেদের দিকে চাওয়াচাই করে এলিজার দিকে তাকালো। ঘরে ঢোকার অনুমতি চাইলে এলিজা নাকচ করে বলল, এলিজা, আমি অচেনা কাউকে ঘরে অ্যালাউ করব না, আপনারা আসতে পারেন। মিস্টার লিয়াম আমাদের দিয়ে আপনার কাছে কিছু পাঠিয়েছে, আর আপনি আমাদের সাথে রুট ব্যবহার করছেন। আই হ্যাভ নাথিং টু ডু উইথ হিম। তাদের মুখের উপর দরজা আটকাতে নিলে লোক দুইটার মধ্যে একজন সজোর লাথি মারল। দরজা খুলে গিয়ে লোকটির পা এলিজার উদরে গিয়ে ঠেকলো। চিৎকার করে উঠল এলিজা। পেটের ব্যথায় ফ্লোরে বসে পড়ল সে। মুহূর্তে সে বুঝতে পারে তার পরিহিত সাদা রঙের ফ্রকের পিছনের দিকটা লাল আভা জমতে শুরু করে দেখেছে। এরই মাঝে দ্বিতীয় ব্যক্তিটি এসে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এলিজার গালে চড় মারে। এতে মুখ দিয়ে কিছুটা রক্ত বেরিয়ে আসে এলিজার। দুর্বল কায়ায় পেছাতে থাকে সে। ভাগ্যে নির্মম পরিহাসে কিছু দূর পেছাতে তার পৃষ্ঠদেশ ঠেকে দেয়ালের সাথে। লোকটি তার চুল টেনে তার করিয়ে দেয়। পুনরায় নিজের সমস্ত শক্তি দিয়ে চড় মারে তাকে। সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে এলিজা।
তাতেও এলিজার প্রতি কোনো রূপ মায়া হলো না লোক দুটির। অপর ব্যক্তিটি তার হাত ধরে হ্যাচকা টানে তাকে তুলে গলা চেপে ধরে। এলিজার নিঃশ্বাসের মাত্রা কমে যায়। লোকটি এলিজার এই অবস্থা দেখে সজোরে তার মাথা কয়েকবার দেয়ালে বাড়ি দিয়ে ছেড়ে দেয়। মুখ থুবড়ে পড়ে যায় এলিজা। লোকটি এলিজার সামনে এসে দাঁড়ায়। এলিজাকে উদ্দেশ্য করে বলে, লিয়ামদের উত্তরাধিকারী বহন করার অধিকার বা যোগ্যতা তোর নেই, ব্লাডি প্রস্টিটিউট। তার কথা শেষ করার পূর্বেই অপর ব্যক্তিটি এলিজার পেটে লাথি মারে। ডুকরে কেঁদে উঠে এলিজা। তার মুখ দিয়ে শব্দ বের করার মতো শক্তি অবশিষ্ট নেই। এরই মাঝে তাদের ফোনে কল আসতে রিসিভ করে লোকটি এলিজার মাথা বরাবর বুট দিয়ে ফ্লোরে বরাবর চেপে ধরে লোকটি বলল, কাজ হয়ে গেছে, পেমেন্ট রেডি রাখুন। লোক দুটি চলে যায়। ফ্লোরে পড়ে থাকে এলিজা, রক্ত মিশ্রিত নির্জীবের মতো পড়ে থাকা কোমল দেহ। এলিজা ডুকরে কেঁদে ওঠে। আস্তে আস্তে সবটা অন্ধকার দেখায় এলিজার চোখে। কারোর সাথে কথা শেষ করে উঠে দাঁড়ালো ইভান। আজ মন মেজাজ বেশ ফুরফুরে তার। বাড়ি ফিরতে হবে ভেবেই সে উঠে দাঁড়ালো। সেই সময় তার নতুন সিনেমার ডিরেক্টর তার জন্য বরাদ্দকৃত কেবিনে ঢুকলো। ইভান, উই নিড টু টক। ইয়েস। তুমি তোমার ক্রো অ্যাক্ট্রেস মিস ডিয়ানাকে চেনো? ডিয়ানা? ইয়েস, ডিয়ানা মিলার, ডেপুটি ম্যানেজার অফ রুস অ্যান্টিক্স অ্যান্ড অলসো এলাইড মেডিকেলসের মালিক। ও ডিয়ানা মিলারের ফিয়েন্স ডক্টর উইলিয়াম এস্তার তোমার সাথে কথা বলতে চাইছিল। ওয়াই? সেটা বলিনি, তবে ইভান আই সাজেস্ট তুমি কথা বলো। তোমার নিজের প্রোডাকশন কোম্পানি আছে, ইন ফিউচার তোমার কাজে লাগতে পারে। আমি ভেবে জানাবো। লোকটি উঠে চলে আসতে ইভান তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তার অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। গাড়ি বেসমেন্টে পার্ক করা। ইভান চাবি স্পিন করতে করতে যাচ্ছিল লিফটের দিকে। হঠাৎ সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে বলল, ইভান স্যার, ডোন্ট রিং দ্য বেল, সরাসরি ফ্ল্যাটে ঢুকতে বলেছে ম্যাম। ম্যাম হ্যাজ প্রিপেয়ার্ড সারপ্রাইজ ফর ইউ। তিনি বলেছেন আপনাকে যাতে জানিয়ে দেই। ইভান উত্তর না করে নিজের পথে হাঁটা দিল। যথারীতি কলিং বেল না বাজিয়ে সে মাস্টার কি দিয়েই দরজা খুলে ফ্ল্যাটে ঢুকলো। পুরো ফ্ল্যাট অন্ধকার থাক। কিছুটা অবাকই হলো ইভান। নিজের বেডরুমের সামনে গিয়ে দাঁড়াতে সে উপলব্ধি করলো কেউ তার ঘরটি ফুল আর মোমবাতি আলোয় ভরিয়ে দিয়েছে। চোখ তুলে তাকাতেই এক সুন্দরী রমণীর উন্মুক্ত পৃষ্ঠদেশ দৃশ্যমান হলো তার লোভনীয় চোখে। বিড়বিড়িয়ে বলল, মাই এলিজা। উঠল। পেছন থেকে রেচালকে জড়িয়ে ধরতে খুশি মনে আয়নার দিকে তাকালো রেচাল। ইভানের চোখে চোখ রেখে দৃষ্টি মিষ্টি হেসে পড়ল। ইভান, কি ব্যাপার, খুশি খুশি লাগছে? জানো রেচেল, আমার ব্যবহৃত জিনিসের প্রতিও আমি লয়াল। আমি বছরের পর বছর আর কেউ ব্যবহার যাতে করতে না পারে সেই ব্যবস্থাও করি। এর কথার মানে বুঝলো না রেচাল। চেয়ে রইল ইভানের পানে। কিছু সময় নীরবতা শেষে রেচাল বলে উঠল, হ্যাপি বার্থডে ইভান। গিফট? ইভান কথা না বাড়িয়ে রেচালকে কোলে তুলে নিল। বিকৃত হেসে সে বলল, It's time to submit yourself, Mrs. Liam. হসপিটালের করিডোরে বসে আছে লুসিনা আর আজিয়ান। পাশে অস্থির হয়ে বিচরণ করছে একজোড়া চরণ। বারবার ফোনের স্ক্রিনে সময় দেখে যাচ্ছে। পাশেই তার সেক্রেটারি ব্রিয়ান দাঁড়িয়ে। ব্রিয়ান অ্যাশারকে দেখতে ব্যস্ত। এই কয়েকদিনের ব্যবধানে তার স্যারের মাঝে এসে পরিবর্তন দেখতে পেরেছে অনেক। ব্রিয়ান অ্যাশারের দিকে এগিয়ে গেল। ঠান্ডা গলায় সে অ্যাশারকে বলল, স্যার, কাল রাত থেকে কিছু খাননি। সমস্যা নেই, তোমরা খেয়েছো? না খেয়ে থাকলে খেয়ে নাও এখন। জি, আমরা খেয়েছি, কিন্তু ব্রিয়ানের কথা কেড়ে নিয়ে অ্যাশার বলে উঠল, জোর করো না, খেতে ইচ্ছা করছে না। ঠিক আছে স্যার। অ্যাশার কিছুক্ষণ চুপ থেকে চেয়ারে গিয়ে বসলো। ব্রিয়ানের উদ্দেশ্যেই বলল, ব্লাড ব্যাংকে কল দিয়ে রাখো, ইন কেস আরও রক্ত যাতে রেডি রাখে। বলে রেখেছি স্যার। আর সিসিটিভি ফুটেজের কি হলো? স্যার, ক্রাইম ডিপার্টমেন্টে আমাদের কোনো ইনটেল দেবে বলে মনে হচ্ছে না। ইউজ আওয়ার সোর্স। স্যার, আপনি আমাদের সোর্স। লিসেন ব্রিয়ান, এলিজাস লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দেন অ্যাশার্স। স্যার, মেয়েটি। ব্রিয়ানের কথা শেষ হওয়ার আগে এক নিঃশ্বাসে অ্যাশার বলল, ব্রিয়ান, মনে আছে তোমার 4 বছর আগে আমি যখন টরেন্টোতে এসেছিলাম,
আমার কি অবস্থা ছিল, কতটা ভঙ্গুর অবস্থা ছিল আমার। তার মনে না থাকবে বিধ্বস্ত অবস্থায় এসে? তার কারণ ছিল একটি মেয়ে যে আমার এফোর্টকে কখনো দেখেইনি। আমার করা সকল আয়োজনকে ভেস্তে পাঠিয়ে সে সেটা আরেকটা নরপশুর এফোর্ট ভেবে নিয়েছিল। হারিয়ে দিয়েছিল আমাকে, ভেঙে দিয়েছিল আমার একটা পরিবারের স্বপ্ন, নিভিয়ে দিয়েছিল আমার আশার আলো। আর সেই মেয়েটাই আমার এলিজাবেথ, প্রিন্সেস এলিজাবেথ। বিস্ফোরিত নয়নে ব্রিয়ান অ্যাশারের দিকে তাকাতে মাথা নিচু করে বসে রইল অ্যাশার। নিজে হেরে যাওয়ার অনুভূতি সে কাউকে দেখাতে চায় না। জলজল করে উঠে অ্যাশারের ছাই রঙা চোখ, চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ার পূর্বে নিজেকে শক্ত করে নেয় অ্যাশার। পুরুষ মানুষের চোখে জল আনতে নেই। বসা থেকে উঠে করিডোরের কাছে ঘেরা বারান্দায় গিয়ে দাঁড়ায় অ্যাশার। বিড়বিড় করে বলে, 4 years. Even Liam, you played with my 4 years. You betrayed me. You betrayed Rachel. You betrayed Elijah. Yet you didn't stop. কিছুক্ষণ পর ব্রিয়ান এসে অ্যাশারের কাঁধে হাত রাখতে অ্যাশার ঘুরে দাঁড়ালো। হিম শীতল কণ্ঠে বলে উঠল, He touched her, and now he have to pay for this. বাট স্যার, মিস এলিজার সাথে যা হয়েছে তা ইভান করেছে, সেটা কি আপনি শিওর? ইভান ছাড়া আর কে করবে ব্রিয়ান? চুপ হয়ে যায় ব্রিয়ান। লুসিনা আর অ্যাড্রিয়ান ওদের কথোপকথনের কিছু কথা শুনেছে, তবে ক্ষীণ শব্দে তারা বুঝলো না তাদের মধ্যকার কথার কেন্দ্রটা ঠিক কি। তাই দুজনেই চেয়ার ছেড়ে উঠে আসলো অ্যাশারের দিকে। অ্যাড্রিয়ান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো ব্রিয়ান অ্যাশারের দিকেই তাকালো। অ্যাশার চোখে ইশারাতে সম্মতি দিতে ব্রিয়ান বলতে শুরু করলো, 4 বছর আগের কথা। এখন কি নিয়ে পড়াশোনা করবে এলিজা? মিউজিক নিয়ে পড়বো। ছোট্ট করে জবাব দেয় এলিজা। অপর পাশ থেকে আর কোনো শব্দ আসে না। না আসায় ঘাড় ঘুরিয়ে তাকাইছে। তার পাশে কংক্রিটের মূর্তির ন্যায় বসে আছে ছেলেটা। এই ছেলেটা ছোটবেলার থেকে সাথে এই রূপের আকাশ পাতাল তফাৎ। ছোটবেলায় ছেলেটি ছিল ভীষণ হাস্যোজ্জ্বল, বন্ধু বান্ধবের অভাব ছিল না তার। ভীষণ অবাক হয় এলিজা, মানুষের মাঝে এত পরিবর্তন কিভাবে আসতে পারে। এলিজার ভাবনার মাঝে আরো একজন এসে তার ডেস্কের পাশে দাঁড়ালো। কর্কশ সুরে বলল, এলিজা, তোমাকে বলেছিলাম না আমার জন্য ক্যান্টিন থেকে লাঞ্চ নিয়ে আসতে? পাশে বসে থাকা ছেলেটি কিছুটা রেগে গিয়ে বলল, তুই ওর সাথে এভাবে কেন কথা বলছিস ইভান? তুই আমাদের মাঝে কেন কথা বলছিস? অ্যাশ অর হোয়াটএভার। তাচ্ছিল্য করে হেসে বলল ইভান। পেছন থেকে ব্রাইস হাসতে হাসতে বলল, ইয়াস ইউ বাস্টার্ড, স্কলারশিপ নিয়ে পড়ছিস এখানে? ডাক দেখাবি না একদম। ইউ নো হু ইজ ইভান? হি ইজ ইভান লিয়াম, অলমাইটি ইভান লিয়াম। অ্যাশা শান্ত গলায় বলল, সো ইজ দিস সামথিং টু রিমেম্বার? ব্রাইস এবার রেগে গেল। রাগে তার গলার স্বর কাঁপছিল। সে হুঙ্কার দিয়ে বলল, হে শোন, নিজের লিমিটে থাক। গরিব ঘরে জন্ম নিয়েছিস তাহলে বড় বড় কথা শিখেছিস কোথায়? আর এই যে মিস এলিজা, তুমিও কথার অবাধ্য হবে না। ইউ আর মেড ফ্রম দ্য বিগিনিং, রিমেম্বার দ্যাট, আন্ডারস্টুড? তাদের কথার মাঝে ক্লাসরুমে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো জ্যাকসন। নাটকীয় ভঙ্গিতে বলতে লাগলো, আরে তোরা আমার মেয়েটকে ভয় দেখাচ্ছিস কেন? মাই বিউটিফুল মেড এলিজা, প্লিজ ওভাই মি ডার্লিং। জ্যাকসন এলিজার গায়ে হাত দেওয়ার আগে ইভান তার হাত ধরে ফেলো। ক্রু হেসে বলল, Watch your hands, Jack. She's mine. অ্যাশার আর এলিজার বুঝতে বাকি রইল না তারা আবারও কারোর হাসির পাত্র হতে যাচ্ছে, আবারও বুলিং এর শিকার হবে তারা। এলিজার ফ্যামিলি স্ট্যাটাস কনফিডেন্সিয়াল হওয়ার প্রথম থেকে সে তার পরিচয় গোপন করে এসেছে। অথরিটি অ্যাস্থার গ্রুপের লিডিং লাইনের একজন উত্তরাধিকারী এলিজা। তার নিরাপত্তার সকল ব্যবস্থাতে কোনো রূপ ত্রুটি রাখেননি তারা। অ্যান্টিক্রসের বিজনেস করা সহজ কোনো বিষয় নয়, যে কোনো সময় প্রাণের ঝুঁকি দেখা দিতে পারে। অপরদিকে অ্যাশার বড় পরিবার সন্তান হওয়া সত্ত্বেও তার ছোটবেলা কেটেছে ডে কেয়ার সেন্টারে। বাটলারের হাত ধরে সে আসতো আবার ফিরতো তার সাথে। বাড়িতে গিয়ে পিয়ানো টিচার, হ্যান্ড রাইটিং মাস্টার, সোর্ড আর্ট মাস্টার, এসব করতে করতেই আশারের দিন শেষে
রাত নামতো। অবশ্য এলিজারও দিন কাটতো ডে কেয়ার সেন্টারে, তবে তফাৎ হচ্ছে এলিজা দিন শেষে একটা পরিবার পেত, কিন্তু অ্যাশার বরাবর একটা পরিবারের চাহিদা অনুভব করত। সেজন্য সে তার ভাগ্যকে দায়ী করে। ডিয়ানা অসুস্থ না হলেও হয়তো তার বাবা মা তাকেও সময় দিত। ভাগ্যকে দায়ী করে অ্যাশার টিনেজ থেকে নিজের পরিচয় গোপন করত। হতে চাইতো অ্যাশার, কেবলমাত্র অ্যাশার। নিজের পরিচয় পরিচিত হতে চাইতো। বদলে ফেলেছিল তার সকল অভ্যাস আর ব্যবহার, এমনকি 13 বছর হওয়ার পর নিজের সারনেম পর্যন্ত ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল। এলিজাকে আবারও থমকে উঠে ইভান চিৎকার করে আবারও প্রশ্ন করে, কি হলো? লাঞ্চ কোথায় আমার? আমি এক্ষুনি যাচ্ছি ইভান। হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে যায় এলিজা। অ্যাশার ডেস্কের দিকে তাকে ছাঁচা গলায় বলল, আজ আমাদের শেষ ক্লাস, আজকেও ওকে বুলি করতে হচ্ছে তোকে। ইভান রেগে গিয়ে নিজের বলিষ্ঠ হাতে ডেস্কে আঘাত করে বলল, শোনাস, তুই হচ্ছিস রাস্তার ছেলে পেরে, আমাদের সাথে তোর কথা বলে মানায় না। ইউ বেটার স্টপ। অ্যাশার চুপ করে নিজের ব্যাগ কাঁধে নিয়ে চলে যায়। আজ তার অনেক কাজ বাকি আছে। এদের সাথে কথা বলে সময় নষ্ট করার মন মানসিকতা অ্যাশারের নেই। বিকালে মার্থা নামধরি এক ইটালিয়ান নারীর সাথে ক্যাফেতে বসে কথা বলছিল এলিজা। ফোনে নোটিফিকেশনের শব্দে এলিজার চোখ তুলে ফোনের স্ক্রিনে তাকায়। কোনো এক অপরিচিত ব্যক্তি মেসেজ দেখে এলিজা হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। এমনকি মার্থার কাছে কিছু বলেও যায় না। মার্থা সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পর সে কল করে কাউকে, বলে। অপর পাশ থেকে কেবল দীর্ঘশ্বাসই ভেসে আসে। ফোন রেখে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে সে। মার্থাও পাড়ি জমায় নিজের বাড়ির উদ্দেশ্যে। কার্যসিদ্ধি করতে না পারার আকুলতা বিরাজমান মার্থার চোখে মুখে। অন্যদিকে এল ম্যাটাডোর স্টেট বেচের সামনে কাউকে অনবরত কল করে যাচ্ছে এলিজা। এখানে এসেছে অনেকক্ষণ হচ্ছে। হঠাৎই পেছন থেকে কেউ এসে নিজের হস্তে তার চোখ আবদ্ধ করে নিল। এলিজা কাঁপা গলায় প্রশ্নবিদ্ধ করল লোকটিকে, ইভান? ইয়েস সুইটহার্ট। ইভানের গলার স্বরে এলিজা ভরসা পেল। ইভান এসেছে তাহলে, কিন্তু হঠাৎ এখানে আসতে বলার কারণ? এখানে এলিজার বোধগম্য হয়নি এখনো। চোখ বন্ধ অবস্থাতে ইভান তাকে নিয়ে এগোচ্ছে কোনো একদিকে। এলিজা জানে না কোথায় নেওয়া হচ্ছে তাকে, তবু হেঁটে যাচ্ছে সে। ইভানকে অন্ধের ন্যায় বিশ্বাস করে এলিজা। সে নিজেও জানে না কেন। হঠাৎই চোখ থেকে হাত সরিয়ে দিতেই চোখ ছানাবড়া হয়ে গেল এলিজার। গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে ছিটে আছে চারিদিকে। তার পাশে ছোট্ট একটা তাঁবুর ন্যায় জায়গাটায় সাদা লেসের পর্দায় আবৃত। কাচের টেবিলের উপর রাখা আছে টিউলিপ ফুল, ধবধবে সাদা টিউলিপ, তার সবচেয়ে পছন্দের ফুল। এলিজার বিশ্বাস হচ্ছিল না এইসব কিছু। তার মাঝে ইভান বলল, ডিড ইউ লাইক ইট এলিজা? ইয়েস। ইভান এলিজার পেছন থেকে সামনে এসে তার হাত দুটো নিজের হাতের মুঠে নিয়ে বলল, And I like you, Miss Eliza. Will you be mine? এলিজা হতবাক হয়ে গেল। আশ্চর্য হওয়ার পাশাপাশি সে মনে মনে খুশিও হচ্ছিল, কেননা হাজার অপমান অপদস্থ করার পরেও ইভানের সূক্ষ্ম কেয়ারগুলো এলিজা ভালোবেসে ফেলেছে হয়তো। এ যেমন টিউলিপ তার প্রিয় ফুল, সেটা একদিন ইভানকে কোনো কারণবশত বলেছিল, সেটা ইভান মনে রেখেছে। আবার ক্লাসে বুলি করে যাওয়ার পর সরল দৃষ্টিতে এলিজার দিকে চেয়ে থাকা, কাউকে এলিজার গায়ে হাত দিতে না দেওয়া, সবকিছু মিলিয়ে এলিজা তাকে ভালোবেসেছিল। এছাড়া ইভান এক প্রকার এলিজার লাভ অ্যাট ফার্স্ট সাইট। ক্লাসে প্রথম দিন এলিজা ইভানের সুন্দর মুখশ্রীর প্রেমে পড়েছিল। সায় দিতে দ্বিধাবোধ করল না। এলিজা ছোট্ট করে জবাব দিল, এলিজা ইয়েস আই উইল। উত্তর করার সাথে সাথেই হঠাৎ আকস্মিক আক্রমণের শিকার হয়েছে। পেছন থেকে কোনো এক রমণী তার চুল আঁকড়ে ধরেছে। ব্যথা এলিজা কুকিয়ে উঠল। পেছন থেকে নাইটির কর্কশ শব্দ ভেসে এলো, ইভান ইউ জার্ক, রেচেলকে ফেলে আবার এই মেয়েকে কেন প্রপোজ করেছো? অ্যানসার মি। ইভান বিচলিত হয়ে পড়ল। এলিজা Beyonce, look, it's not like this. শাট আপ। তাকে ছেড়ে দিয়ে সজোরে চড় মেরে বলল, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাস না, হাত ঝলসে যাবে। ব্লাডি স্ট্রিট কিড, লিভ আর আই উইল কিল ইউ। আর দাঁড়ালো না এলিজা, দৌড়ে চলে এলো মেইন রাস্তায়। বাড়ি যাবে সে। অপমানের চূড়ান্ত পর্যায়ে পড়েছে আজ সে। এলিজা তার বাড়িতে প্রিন্সেসের চেয়ে কম কিছু না।
আর এই লোকগুলোর কথায় কথায় তাকে স্ট্রিট কিড বলে দেয়। কষ্ট হয় এলিজার, চিৎকার করে বলতে ইচ্ছে হয় সে স্ট্রিট কিড নয়, সে এলিজাবেথ এস্থার, লস অ্যাঞ্জেলেসের লিডিং গ্রুপের উত্তরাধিকারী। সে এলিজা চলে যেতেই সেখানে এসে দাঁড়ায় অ্যাশার। হিম গলায় প্রশ্ন করল, হোয়াই ডিড ইউ ডু দ্যাট? ইট ওয়াজ অ্যারেঞ্জড বাই মি। আই ডিড অল দিস স্টাফ ফর এলিজাবেথ। তাচ্ছিল্য করে হেসে উঠে ইভান ব্যঙ্গাত্মক স্বরে বলল, Oops, sorry Ash. You know, Eliza loves me and this was a golden opportunity. Listen, I will pay you. Now don't be sad for the money, bastard. টাকার ব্যাপার না। তুই কি এলিজাকে ভালোবাসিস বল? যেহেতু ভালোবাসিস না, কেন করলি এমন? এই চুপ কর। তোদের মতো মানুষ আবার ভালোবাসে বলছে নাকি? ভালোবাসে না আমার কিছু হয় না। জাস্ট স্লিপ অ্যান্ড ফরগেট। তোর মস্তিষ্ক আসলেই বিকৃত, না হলে এই ধরনের চিন্তা কিভাবে আসে? তোর মতো সস্তা ছেলে কি আর এসে বুঝবে? তাচ্ছিল্য করে বলে ইভান। কেন করলি এমনটা? মেয়েটাকে অপমান না করলেও পারতি। উল্টো প্রশ্ন করে অ্যাশার। শোন, এলিজা নিজেকে প্রিন্সেস মনে করে, ওকে ওর জায়গাটা মনে করানো জরুরি ছিল। আর আজকে যখন দেখলাম তুই এসব প্ল্যান করছিস, তখন ভাবলাম ওয়াই নট। অ্যাশার কিছু না বলে চুপ করে রইল। বিয়ান্সা এগিয়ে এসে কিছুটা সম্মোহক গলা অ্যাশারের চোয়ালে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে বলল, হেই স্ট্রিট কিড, ইউ গট চার্মিং লুক। আই হোপ আমাদের আবার দেখা হবে। বাঁকা এসে সে স্থান ত্যাগ করে ইভান আর বিয়ান্সা। কিছু দূর যেতেই দুজনই ফেটে পড়ে অট্ট হাসিতে। এক ঢিলে দুই পাখি মারার আনন্দে মেতে উঠে ইভান। আশার কিছুটা অবাক হয়ে তাকিয়ে নিজের কাছে নিজেই নালিশ করে বলে, এরা কেমন মানুষ? অন্য মানুষের ইমোশন নিয়ে খেলাটা এদের কাছে সাধারণ বিষয়। কই আমার তো এমন হয় না, আমিও তো বড় পরিবারেরই সন্তান। এরা কি আদৌ ভালোবাসা বোঝে? বাসায় ফিরে অ্যাশার এলিজাকে কয়েক দফা কল করে। তার এক্সপ্লেন করতে হবে সব কিছু। এলিজার জন্য সারপ্রাইজ সে রেডি করেছিল। ভালোবাসে সে এলিজাকে, অনেক বেশি ভালোবাসে। ডিনার শেষ করে এসে এলিজা ফোন হাতে নেয়। অ্যাশারের এতগুলো মিসড কল দেখে সে কল ব্যাক করে। মুহূর্তেই কল রিসিভ করে অ্যাশার। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ থাকে দুজনে। নীরবতা ভেঙে অ্যাশার বলে, আর ইউ অল রাইট? এলিজা নিজেকে আর ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। সে বারবার বলতে থাকে, অ্যাশ, আই লাভ ইভান, হোয়াই ডিড ডু দ্যাট? অ্যাশার সমস্ত মস্তিষ্ক অসাড় হয়ে আসতে থাকে। এলিজা ইভানকে ভালোবাসে? কিভাবে পারে? ইভানের এত বাজে ব্যবহারের পরও কিভাবে পারে তাকে পছন্দ করতে পারে? সবাই জানে ইভানের চরিত্র কেমন। আর এফোর্ট, কখনো কি অ্যাশারের এফোর্ট চোখে পড়েনি এলিজার? নাকি ইটস অল অ্যাবাউট মানি? তার ধারণাই কি ঠিক? মানুষ স্বার্থপর জীব। অ্যাশার কিছু বলে না। কিছুক্ষণ পর কোনো কিছু না বলে লাইন ডিসকানেক্ট করে দেয় সে। এইটুকু বলেই থামে ব্রিয়ান। অ্যাড্রিয়ান আর লুসিনা হতবম্বের মতো অ্যাশারের দিকে চেয়ে রইল। অ্যাশা মাথা নিচু করে বলল, আর এটাই আমার জীবনের একমাত্র ভুল। লুসিনা উঠে অ্যাশারের সামনে দাঁড়ালো। কিছুক্ষণ ইতস্তত করে বলল, আশার, তুমি যদি অ্যালিজাকে এখনো ভালোবাসো তবে আমি তোমাকে সাজেস্ট করব মেক শিওর দ্যাট জার্ক। লুসিনা কথা শেষ করার পূর্বেই অ্যাড্রিয়ান বলল, ইফ ইউ ওয়ান্ট টু কিল ইভান, আই উইল হেল্প ইউ। আজকের ঘটনার জন্য ওর কিছু একটা তো করা উচিত।